নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে 20 জন এনসিপিআই তে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে। সেটা তৃণমূল কংগ্রেসের ধস নামার পরেই আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে এনসিপিআই তে 20 জন গেলেন, তাদের পরবর্তী ভবিষ্যৎটা কি, এটাকে নিয়ে বারংবার চর্চা চলছেই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই 4 জন সরাসরি গিয়ে দেখা করেছিলেন বাদল অধিবেশনের শেষ একদম মুহূর্তে, যে আপনাকে যে আমরা চিঠি দিয়ে গিয়েছিলাম স্পিকার সাহেব, সেটার পরবর্তী বিষয়টা কি হলো। এবং তারা আলটিমেটাম দিয়ে এসছেন 7 দিনের মধ্যে যদি এই 20 জনের বিষয়ে কোনো না কোনো সিদ্ধান্ত স্পিকার না নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, তারা জানিয়ে দিয়েছে। সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তারা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে ব্যাক করে যাবে, একদম সরাসরি মার্জ করবে, তেমন বিষয়টা এই মুহূর্তে হচ্ছে না। তার কারণ আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি এটা নিয়ে। যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন যে অবশ্যই 3 জন সাংসদ রয়েছেন, তাদেরকে নিয়ে সমস্যা রয়েছে ভারতীয় জনতা পার্টির মধ্যে, যে এরা সংখ্যালঘু সাংসদ এবং সরাসরি এদেরকে যুক্ত করানোটা অতটা ভারতীয় জনতা পার্টির কাছে সঠিক বার্তা পৌঁছাবে না যারা কর্মী রয়েছেন তাদের কাছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পেয়েছি রাজ্যসভার ক্ষেত্রে 3 জন সাংসদ যেমন সরাসরি তৃণমূল কংগ্রেস ছাড়লেন, ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন এবং তারা এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ, সেটা কিন্তু অবশ্যই এতটা সহজ হবে না। তাই জন্য এনসিপিআই এবং এনসিপিআই এর এই 20 জন, তাদের শেষ পর্যন্ত সদস্যতা থাকবে কিনা এটাকে নিয়ে এই মুহূর্তে জোরদার কিন্তু আলোচনা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো একজন সাংসদ তারা গিয়েছিলেন, তারা সবাই একজন স্পিকারের সঙ্গে দেখা করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার মতন একটা হুমকি তারা দিয়ে এসেছেন। তাহলে এবার স্পিকার হাতে সময় থাকলো 7 দিন, সংসদ না চললেও কিন্তু স্পিকার এটাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন এবং স্পিকার এই সম্পূর্ণ সিদ্ধান্তটা পাবলিক করতে পারেন তার দপ্তর থেকে। তো এটাকে নিয়ে স্পিকার এই মুহূর্তে কি করবেন, নাকি একদম সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা নিয়ে আজকের এই বিস্তৃত প্রতিবেদন শেষ অবধি দেখুন আপনারা অবশ্যই। এবং অবশ্যই এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে আপনারা জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো, সেটাও করতে পারেন। আপনাদের জানাই এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং অবশ্যই এর মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি, তারা দুজনেই ভারতবর্ষের সংবিধানের যে 10th শিডিউলটা, সেটাকে নিয়ে, সেটার উপর ভিত্তি করে একদম সরাসরি দল বদল যে আইন, সেটার উপর ভিত্তি করে এই 20 জন সাংসদের বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে তারা কিন্তু মুভ করেছিলেন। এবং তার সঙ্গে ছিল অবশ্যই যে মহারাষ্ট্রের শিবসেনা, তাদের পক্ষ থেকে যে বিষয়টা হয়েছিল সেখান থেকেও এই সম্পূর্ণ বিষয়গুলো কিভাবে হবে, কিভাবে দলবদল আইনটা লাগু হবে এদের বিরুদ্ধে, সেগুলো নিয়ে মুভ করাচ্ছিলেন। এবং সেই ক্ষেত্রেই স্পিকার ওম বিড়লা কিন্তু আটকা পড়েছেন। তার কারণ এই মুহূর্তে সরাসরি আপনারা জানেন যে এরা এনডিএ তে যুক্ত হয়েছেন এবং এনডিএ এর তরফ থেকে জিতে আসেন স্পিকার ওম বিড়লা, রাজস্থানের কোটা থেকে তিনি জিতে আসেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই তিনি একদম সরাসরি নিজে এক নিজের জায়গা ঠিক থেকে সম্পূর্ণ বিষয়টাকে দেখবেন এবং সেখান থেকে এদেরকে একদম ডিসকোয়ালিফাই করে দেবেন তাদের সাংসদ পদ, সেটা তো হতে পারে না। এবং সেখান থেকেই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে, এটা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর। তার কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম যে 2022 সালে মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছিল, হঠাৎ করে একনাথ শিন্ডে বেরিয়ে গিয়েছিলেন উদ্ধব ঠাকরের দল ছেড়ে এবং ম্যাক্সিমাম মেজরিটিটাকে নিয়ে। তৎকালীন সময় উদ্ধব ঠাকরে কিন্তু সরাসরি ইস্তফা দিয়ে দিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কয়েকদিন আগের একদম জয়মাল্য বাগচি তিনি বলেছিলেন যে দল বদল বিরোধী যে আইনটা, সেটা কিন্তু অবশ্যই লাগু হওয়ার মতন একটা প্রেক্ষাপট ছিল এই সামগ্রিক বিষয়টাতে। তার কারণ একদম 2/3 মেজরিটি যেটা, সেই ক্ষেত্রে কিন্তু দলের যে মূল সংবিধান, প্রতিটা দলের একটা সংবিধান আছে, সেটা কিন্তু ফলো করা হবে। অবশ্যই 2/3 মেজরিটি নিয়ে বেরিয়ে গেলেই তাদের পক্ষে প্রতীক চলে যাবে, তাদের পক্ষে একদম সম্পূর্ণ অ্যাকাউন্ট গুলো চলে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে। তাই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ছকটা একদম সাজানো হয়েছিল চৌঠা মের পরবর্তীতে, যে আপাতত 20 জন একটা নতুন ভেলায় গিয়ে উঠবে এনসিপিআই, যেটা নাম কেউ কোনোদিন শোনেনি। এবং সেই ক্ষেত্রে
একদম সরাসরি এনসিপিআই থেকে পরবর্তীতে তারা আবার তৃণমূলে ব্যাক করবে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রতীকটা পেয়ে যাবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ফ্যাকশনটা ছড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, তখন তারা যখন প্রতীকটা পেয়ে যাবে বা অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবে, সেটার মাধ্যমে একদম তারা ফেরত আসবে। কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট এই যে মন্তব্যটা করেছে তার মাঝখানেই যদি এই এনসিপিআই এর বিরুদ্ধেও বা এনসিপিআই এর 20 জন সাংসদের বিরুদ্ধেও সরাসরি চলে যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বারংবার জানিয়েছিলেন সৌগত রায় যে বিভিন্ন সাংসদ তারা কিন্তু ফিরে আসার জন্য যোগাযোগ করছেন এরকম সাংসদের সংখ্যা সৌগত রায় বলেছিলেন 6 থেকে 7 জন। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সংখ্যাটা আরো বাড়ছে, তেমনই কিন্তু সূত্রের খবর। তার কারণ তারা বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করতে গিয়ে তাদের নিজেদের সাংসদ পদটাও চলে যেতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। তার কারণ তারা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হননি যে তাদের একদম কাউন্ট করা হবে 240+20 অর্থাৎ 260 সংখ্যায়, সেটা কিন্তু হয়নি। যেটা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে যারা সাংসদ যুক্ত হলেন প্রকাশ চিকবড়াই কিংবা সুস্মিতা দেব বা সুখেন্দু শেখর রায়, তাদের ক্ষেত্রে একদম অ্যাপ্লিকেবল। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এনসিপিআই এই নামে কিন্তু আপাতত খ্যাত রয়েছেন, এবং সেই ক্ষেত্রে সমস্যার যে জায়গাটা সেটা কিন্তু যে এই মুহূর্তে তারা ফিরে এসে বসবেনটা কোথায়। অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছেন যে মালা রায় দক্ষিণ কলকাতায় ফিরে এসে এনসিপিআই এর পার্টি অফিস তৈরি করে তারপর তাতে বসবেন এবং পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করবেন। আমরা জানি না রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ফিরে গিয়ে একদম সরাসরি সেখানে এনসিপিআই এর পার্টি অফিস তৈরি করবেন কলকাতায়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায় বসবেন, কি করবেন, এই বিষয়গুলো অবশ্যই এত তাড়াতাড়ি মিটে যাওয়ার মতন বিষয় নয়। তবে সুপ্রিম কোর্টে যদি বিষয়টা নিয়ে মুভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটার পরিকল্পনা তিনি করেছেন, সেটা কিন্তু অবশ্যই এই যে 20 জন সাংসদ তাদের জন্য খুব একটা সুখকর হবে না। এবং যে একদম ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য ভারতীয় জনতা পার্টি বা একদম অমিত শাহ এই মস্তিষ্ক প্রসূত বিষয়টা ব্যবহার করেছিলেন যে 20 জন চলে আসবে এবং আমরা মনসুন সেশনে এই সম্পূর্ণ ডিলিমিটেশন বিলটাকে ম্যাজিক ফিগার নিয়ে গিয়ে একদম আমরা জিতিয়ে দেব, কিংবা একদম সংখ্যাগরিষ্ঠতা 2/3 সংখ্যাগরিষ্ঠতা 360-এ পৌঁছে গিয়ে আমরা জিতিয়ে দেব, সেখানে বারংবার তারা ধাক্কা খেয়েছেন। সেখানে প্রাথমিক ধাক্কা খেয়েছেন তারা ডিএম তারা সমর্থন করবেন, 22 জন সাংসদ তারা সমর্থন করবেন, কিন্তু তার পরবর্তীতে তারাপতি বিজয় একটা সর্বদলীয় বৈঠক ডেকেন এবং সেখানে তারা ঠিক করেন যে তারা কেউ ডিলিমিটেশনের পক্ষে থাকবেন না, ডিএমকে পিছিয়ে আসে। তার কারণ গুরুত্বপূর্ণভাবে আপনারা জানেন যে ডিলিমিটেশনটা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি স্পষ্টত বলছে না যে প্রত্যেকটা রাজ্যেই 50% করে সিট সংখ্যা বাড়বে। সেটা যদি বলা থাকে তাহলে ডিএমকে সমর্থন করবে। তার কারণ তামিলনাড়ু বা একদম দক্ষিণের যে রাজ্যগুলো সেই ক্ষেত্রে জনবসতি খুব একটা তত দিক কিন্তু বাড়েনি যতটা কিন্তু হিন্দিপট্টির রাজ্যগুলোতে বেড়েছে, এবং সেক্ষেত্রে হিন্দিপট্টির রাজ্যগুলোতে কিন্তু ভারতীয় জনতা পার্টির যেহেতু ভোটার বেশি, আসামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেই ক্ষেত্রে সেখানে সিট সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে, এবং দক্ষিণের রাজ্যগুলো যেখানে ভারতীয় জনতা পার্টির একটু জেতার চান্স কম সেখানে কিন্তু সিট সংখ্যা ততটা বাড়বে না। তো এই বিষয়টাতে ডিএমকে সরে এলো, এবং এই মুহূর্তে এই যে 20 জন সাংসদ যারা এনসিপিআই এর মাধ্যমে এনডিএ কে সমর্থন করলেন, তারা কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারছেন যে তারা নিজেদের যে পদ সেটা সংকটে ফেলে রেখেছেন, এবং তারা পরবর্তী 2029 সালে আবারও ভারতীয় জনতা পার্টির টিকিট পাবেন কি পাবেন না এই সম্বন্ধে কোনো ধারণা নেই। এনসিপিআই এর টিকিটে তারা যদি নিজেরা দাঁড়ান তাহলে তাদের নিজেদের ক্রেডিবিলিটিতে তারা জিততে পারবেন এরকম মানুষের সংখ্যাও নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু একদম সরাসরি এই সামগ্রিক বিষয়টা নিয়ে একটা চর্চা চলছে যে অনেকেই কিন্তু আবার ফিরে আসতে চাইছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মুহূর্তে যে ধরনের বেকায়দায় পড়ে রয়েছেন তাতে কিন্তু তিনিও অবশ্যই ফিরিয়ে নিতে পারেন। তার কারণ 2029 সালের আগে দলে যেভাবে ধস নেমেছিল একদম হঠাৎ করেই, সেটা আরো একটু চাঙ্গা করে নেওয়া যায় যদি, তাহলে অবশ্যই এমপিদেরকে ফিরিয়ে নেওয়া। আমার দলে এই মুহূর্তে 18 জন এমপি রয়েছে, এটা অনেকটা বেটার যদি বলা যায় যে আমার দলে এই মুহূর্তে 8 জন এমপি রয়েছে। তাহলে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া অ্যালায়েন্সে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অনেকটাই গুরুত্ব বাড়বে, এবং সেই ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু অন্তত অনেকেই বলছেন কিন্তু 10 জনের কাছাকাছি এমপি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে ফেরার একটা জায়গা খুঁজছেন। তার কারণ তারা তাদের এমপি শিপটা হারিয়ে ফেলতে পারেন।
এই বিষয়টা উঠে আসছে। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে অবশ্যই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য 7 দিন সময় দিয়েছে ওম বিড়লার সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের 4জন সাংসদ। তো সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আপনাদের সঙ্গে রাখলাম। আপনারা সামগ্রিকটার ভিত্তিতে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই সামগ্রিক পরিপ্রেক্ষিতে অবশ্যই তৃণমূল কংগ্রেস কিন্তু সাথে ছিল, রাহুল গান্ধীর সাথে, ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে ছিল, এবং আমরা দেখতে পেয়েছি কীর্তি আজাদ থেকে শুরু করে মহুয়া মৈত্র প্রত্যেক দিন, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হয়ে গিয়েছেন তবুও তারা প্রতিদিন কিন্তু একদম আন্দোলনে সামিল হয়েছিলেন এবং আন্দোলনে থেকে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সকে মজবুত করেছেন। তো সেটাই কি পরবর্তীতে আবারও ফিরে এসে 10জন তেমন কাজ করবেন, নাকি তারা এনডিএতে থেকে যাবেন? আমরা জানি না পরবর্তী ভবিষ্যৎ কি হবে। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্টে কেসটা উঠলে কিন্তু কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে রেখেছেন, তাতে বেকায়দায় পড়তে পারেন কিন্তু এই 20 জন সাংসদ, তাদের সাংসদ পদও চলে যেতে পারে। সুপ্রিম কোর্টের যদি অর্ডার বেরিয়ে আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন মানতে তখন বাধ্য থাকবে। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। স্পিকারের মতন ডিসিশন নিতে পারেন, কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন কিন্তু মানতে বাধ্য থাকবে। তাই তারা যদি শেষ পর্যন্ত মান্যতা না দেয় তাহলে কিন্তু অবশ্যই এনসিপিআই তাদের খুব একটা গুরুত্ব থাকবে না, এবং অবশ্য অনেকটাই ডিপেন্ড করে আছে যে ইলেকশন কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস তাদেরকে আসল মান্যতা দিচ্ছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস তাদেরকে আসল মান্যতা দিচ্ছে। অনেক কিছুর উপর ডিপেন্ড করছে বর্তমানে ভারতবর্ষের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তাদের রাজনীতি। আপনাদের সামনে পুরোটা রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্য, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিতে পারেন টক টু বাংলা। ধন্যবাদ।